আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। টাইপ ভিত্তিক আলোচনা গতিবিদ্যার আজকে আমাদের কনসেপ্ট নাম্বার 3 এবং কনসেপ্ট নাম্বার 3 তে আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং কার্নেল। এখান থেকে কিছু থিওরি কোশ্চেন দেখবো, আমরা কি কি থিওরি পড়তে হবে সেগুলো দেখবো এবং সর্বশেষ হচ্ছে এই থিওরি থেকে বিগত বছরে যা কোশ্চেন আছে সেখান থেকে কিছু কোশ্চেন দেখাবো। এবং তার আগে বলে রাখি, যারা সেকেন্ড টাইমার আছে, কোথাও চান্স পাওনি বা ফার্স্ট টাইমে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গাইডলাইনের কারণে প্রিপারেশন ঠিক মতো নিতে পারে না, তাদের জন্য একটা নোটিশ হচ্ছে যে ওদেরকে নিয়ে একটা ফ্রি অনলাইন ব্যাচ শুরু করতে চাই। সো তোমরা যারা হচ্ছে অনলাইন ব্যাচে থাকতে চাও বা অনলাইন ব্যাচ শুরু করতে চাও আমার সাথে, তারা হচ্ছে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে নক দিও। আমি নিজে এখন সেকেন্ড টাইমার ছিলাম, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে জানি না এখন ভর্তি হয়েছি। সো তোমরা যদি যুক্ত হও, আশা করি তোমাদেরকে ভালো একটা গাইডলাইন দিয়ে তোমাদেরকে সেভাবে সুন্দরভাবে আগে নিতে পারবে। কীভাবে কী পারবে নিয়মিত গাইডলাইন এবং ডেডিকেশন দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে আগে নিতে পারবে। সো তোমাদের সারা পেলে অল্প কয়েকজন স্টুডেন্ট হবে, তোমাদেরকে নিয়ে আমি সেকেন্ড টাইমে একটা ব্যাচ শুরু করবো অনলাইন, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়াবো এবং বায়োলজি হচ্ছে আমি যদি দেখিয়ে দেবো, আর না হয় দাগানো বই আছে দাগানো বই দিয়ে দেবো যে কীভাবে পড়বো তোমরা, এবং আমি কীভাবে পড়ছি সেগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের পড়া। প্রথমে আমাদের হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখান থেকে প্রত্যাবর্তী প্রক্রিয়ার যে সংজ্ঞাটা, প্রত্যাবর্তী প্রক্রিয়ার সংজ্ঞাটা করবে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমানে বিপরীত হয়, সেটা ছিল প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া সংজ্ঞাটা এখন মনে করছি মানে পানি থেকে বরফ হয় আর বরফ থেকে পানি, এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক সেরকম অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা করবা, যে প্রক্রিয়া সম্মুখমুখী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাবর্তী বা যেটা আরেকটা নাম কি অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। যেমন ঘর্ষণের ফলে তাপ উৎপাদন হয়, ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটাকে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী প্রক্রিয়া। তারপর আমাদের গুরুত্বপূর্ণ যে একটা পার্থক্য চলতেছে, যে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া যেটা হচ্ছে কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মাথায় রাখবেন। এবং প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে ধীর প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া দুইটা পাওয়া লাগবে। তারপর হচ্ছে তাপীয় সাম্যাবস্থা বজায় রাখে, 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর চাপ তাপীয় সাম্যাবস্থা বজায় রাখে এবং কিছু উদাহরণ মনে রাখবা, যে ধীরে ধীরে সংঘটিত সংউষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। উপর হতে স্থিতিস্থাপক বলকে স্থিতিস্থাপক ইস্পাতের উপর ফেলা, স্প্রিং এর সংকোচন প্রসারণে কৃত কাজ এবং বরফ পানিতে অথবা পানি বরফে রূপান্তর হওয়া। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ পড়াগুলো একটু এখান থেকে। তারপর হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া থেকে কি কি করা লাগবে আমাদের, দ্রুত প্রক্রিয়া, একটা দ্রুত প্রক্রিয়া, আর হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ঠিক প্রত্যাবর্তীর বিপরীত, এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। 3 নম্বর হচ্ছে তাপীয় সাম্যাবস্থা বজায় রাখে না, এবং ফুললে যে উদাহরণটা আছে এখানে সম্পূর্ণগুলো করবা। ঠিক আছে, সম্পূর্ণগুলো এখান থেকে হবে যে বৈদ্যুতিক রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট তাপ, জুল থমসন প্রসারণ, দুটি বস্তুর ঘর্ষণের ফলে সৃষ্ট তাপ, বন্দুক হতে গুলি চড়লে বারুদের বিস্ফোরণ, ব্যাপন, পরিচলন, শেষেরগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শেষেরগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়া লাগবে ভালো করে। আচ্ছা, তারপর আছে আমাদের কি
তারপর হচ্ছে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। টোটাল যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এখান থেকে পড়বা যে প্রত্যাবর্তী মানে কি, প্রত্যাবর্তী মানে ধীর উভয়মুখী অস্বতঃস্ফূর্ত যে সময় ডিএস 0 হয়, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় ধীর প্রক্রিয়া, অভিমুখী প্রক্রিয়া, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এই প্রত্যাবর্তী প্রক্রিয়া ডিএস এর মান বা এন্ট্রপি পরিবর্তন শূন্য। প্রত্যাবর্তী প্রক্রিয়া তারপরে এই এন্ট্রপি শূন্য হয় এবং এটা এন্ট্রপি কথা এবং রুদ্ধতা প্রক্রিয়া সেটা এন্ট্রপি শূন্য হয়। এবং প্রত্যাবর্তী প্রক্রিয়াকে তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে, তাহলে যে একটার সাথে কতগুলো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক এটার উল্টোটা, যে একটা দ্রুত প্রক্রিয়া, একমুখী প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং এখানে সময় ডিএস বাড়ে দেয়, ডিএস 0 থেকে বড় দিলাম ইন্ডিকেট ডিএস বাড়ে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, তারপর হচ্ছে ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের সংক্রান্ত থেকে এখান যা করবা, ইঞ্জিনের দক্ষতা সূত্রটা করবা এইটা এখান, যদি তাপ দেওয়া থাকে Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1 ইন্টু 100%, আর এখানে ডাবল হচ্ছে Q1 মাইনাস Q2, তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে এটা ফাইনাল এটা দাঁড়ায় যে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। আর যে তাপমাত্রা দেওয়া থাকে তাহলে এটা করতে হবে আমাদের দুইটা সূত্র পাবো এখান থেকে। তারপর হচ্ছে যে কার্নো ইঞ্জিন, ঠিক আছে, যে কার্নোর আদর্শ তাপ ইঞ্জিন প্রত্যাগামী প্রক্রিয়া চলে, মনে রাখো, আদর্শ তাপ ইঞ্জিন প্রত্যাগামী প্রক্রিয়া চলে তখন কিউ সমানুপাতিক টি হয়। যখন প্রত্যাগামী প্রক্রিয়া, তাহলে এটা হচ্ছে কিসের প্রযোজ্য, এটা এই যে যেখান থেকে প্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে, প্রত্যাবর্তী প্রক্রিয়াটা সম্ভব যে Q1 বাই Q2 ইকুয়াল T1 বাই T2 প্রত্যাবর্তী প্রক্রিয়া সম্ভব। এবং এখানে কিন্তু আরো কিছু তথ্য দেওয়া আছে যে ইঞ্জিনের দক্ষতা, তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা। ইঞ্জিনের দক্ষতা, তাপ উৎস মানে T1 T2 বা Q1 Q2 তাপমাত্রা, আর তাপ গ্রাহকের তাপমাত্রা এবং T1 মাইনাস T2 এর উপর নির্ভরশীল, কার্যনির্বাহক বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না, এটা মনে রাখবা। তাহলে সে কোথায় কার উপর নির্ভর করে না, তা কার্যনির্বাহকের উপর সে নির্ভর করে না। বস্তুর প্রকৃতির উপর সে কি কারণে নির্ভর করে না, এটা ফলে। তারপর আরেকটা দেওয়া আছে যে যে কোনো দুটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কার্যরত সকল প্রত্যাগামী ইঞ্জিনের দক্ষতা সমান হয়। সকল প্রত্যাগামী ইঞ্জিনের দক্ষতা সমান হয় কখন, যদি যে কোনো দুটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে কার্যরত সকল ইঞ্জিনের ক্ষেত্রে। তারপরে পড়া লাগবে যে এটার তো সূত্রটা আমরা দেখাইছি অলরেডি, এবং এটার ভিত্তি করে কিছু আমাদের কিছু বেসিক আছে, যে যেহেতু T1 থেকে T1 মাইনাস T2 ছোট, বা T1 মাইনাস T2 থেকে T1 বড় হবে, যেহেতু এটা T1টা বড়, দুইটা থেকে বের করলে অবশ্যই T1 থেকে বড় হবে, কারণ এটা তো T1 T2 হচ্ছে কি T1 থেকে বাদ যাচ্ছে, তাহলে T1 অবশ্যই বড় হবে তাদের থেকে। কাজে ইঞ্জিনের দক্ষতা কখনো 100% হতে পারে না। 100% না হওয়ার সত্যটা হচ্ছে এটা যে T1 মাইনাস T2 থেকে বড় হওয়ার কারণে। 2 নাম্বার, তাপ উৎস যেটা হচ্ছে কি Q1 ও তাপ গ্রাহকের Q2 মধ্যবর্তী তাপমাত্রার মধ্যে পার্থক্য যত বেশি হবে, মানে এই যে T1 মাইনাস T2 বা Q1 মাইনাস Q2 এর মধ্যে পার্থক্য যত বেশি হবে ইঞ্জিনের দক্ষতা তত বেশি হবে, মনে রাখবে। কারণ তোমার যদি এই T1 কে সেম রাখো, তুমি এই T1 মাইনাস T2 পার্থক্য যত বাড়বে, এই উপরটা যত বাড়বে, তাই না, এই উপরটা যত বাড়বে, এটাতে ভাগ দেওয়ার পরে এখানের মানটা তত বাড়বে, উপরটার পার্থক্য তত বাড়বে, এখানে মানটা তত বাড়বে, এখানে মানটা যত বাড়বে, তাহলে কি তাকে 100 দিয়ে যদি গুণ দাও তাহলে কি তারটা সেটা সেই পরিমাণ সেটা তো বাড়বে। এখন আলটিমেটলি হচ্ছে টোটাল কর্মদক্ষতাটা তখন বাড়বে, ঠিক আছে। তারপরটা হচ্ছে কি যে তাপ উৎসের তাপমাত্রা বাড়লে, তাপ উৎস তাপমাত্রা মানে Q1 বা T1
তাপমাত্রা বাড়লে যদি তাপ তাহলে Q1টা আগে প্রদান হবে, তাহলে Q1 পরিবর্তে আমাদের আরেকটা থেকে T1 হয়। তাহলে তাপমাত্রা বাড়লে এবং গ্রাহকের তাপমাত্রা কমলে কর্মদক্ষতা বাড়ে। মানে এখানে যদি তুমি T1টা বাড়াও, এখানে যদি T2টা কমাও, তাহলে কি উপরের মানটা একটু বেশি থাকবে। আর যদি কারণ T1 যদি বাড়াও, তখন এটা যদি বাড়াও, তাহলে কি এটা একটু তুলনামূলকভাবে একটু কমবে না? বাট এটা যদি বাড়াও, এটা যদি কমাও, তাহলে কি হবে? উপরের মানটা কিন্তু বাড়বে, কিন্তু অরিজিনালি উপরের মানটা যদি বাড়ে তাহলে কি হবে? টোটাল মানটাই তো একটু বাড়বে তাহলে। আর টোটাল মানটা কম, তাহলে 100-এর সাথে গুণ করলে তাহলে মানটা কি হয়? এক পর্যায়ে দক্ষতাটা বাড়বে, কারণ 100-টা গুণ দিলে তখন দক্ষতাটা বাড়বে। তারপরে দেখো যে তাপমাত্রা বাড়লে এবং গ্রাহকের তাপমাত্রা অপরিবর্তিত রাখলে, যদি আমি T1 বাড়াই বা T2কে অপরিবর্তিত রাখি, তাহলে কর্মদক্ষতা বাড়বে। তখন সেক্ষেত্রে রাখলে কর্মদক্ষতা আমার বাড়বে, এটা মনে রাখবা। তারপর হচ্ছে আমার তাপ উচ্ছেদ তাপমাত্রা, দ্যাট মিনস T1। তাপমাত্রা অপরিবর্তিত রেখে, মানে T1 যদি পরিবর্তন না করি, গ্রাহকের তাপমাত্রা যদি বাড়ায়, তাহলে সেক্ষেত্রে কর্মদক্ষতা কমবে। এটা ঠিক ওইটার সাথে তুলনা করে, সূত্রের সাথে তুলনা করে দেখবা, সেম এগুলোর মতোই। তারপর হচ্ছে গ্রাহকে তাপমাত্রা সর্বত্র স্থির থাকে। গ্রাহকের তাপমাত্রা সর্বত্র স্থির থাকে। একটি আদর্শ ইঞ্জিনের কর্মদক্ষতা 100% মুখস্থ করে রাখবেন। এটা আসছে কিন্তু MCQ-তে আসছে এটা অলরেডি। তারপরে বলবা যে তাপ ইঞ্জিন থেকে কি দেওয়া আছে, যে যান্ত্রিক ব্যবস্থা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে তাকে তাপ ইঞ্জিন বলে। তাহলে তাপ ইঞ্জিনকে যান্ত্রিক শক্তিকে কি শক্তিতে, যান্ত্রিক ব্যবস্থা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাপ ইঞ্জিন। বাস্তবে সকল তাপ ইঞ্জিন অপত্যাবর্তী প্রক্রিয়া চলে। তাহলে বাস্তবে সকল তাপ ইঞ্জিন একটা অপত্যাবর্তী প্রক্রিয়া চলে, এটা মনে রাখবা। তাহলে তাপ ইঞ্জিন, এখান থেকে তাপ ইঞ্জিন পারবা। তারপর এই কার্নো চক্র খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি হবে? কার্নো চক্র হলো কার্নো চক্র একটি প্রত্যাবর্তী চক্র, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে যে কার্নো চক্রের যে দাবগুলা, এই দাবগুলা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে জিএসটিতে কোশ্চেন আছে যে তাপগতিবিদ্যার এটা হচ্ছে তার প্রথম ধাপ, তখন সেটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে রুদ্ধতাপের প্রসারণ, এটা হচ্ছে তৃতীয় ধাপ। এখানে হয় সমষ্ণ সংকোচন। আর চতুর্থ ধাপ সেটা হচ্ছে রুদ্ধতাপের সংকোচন। এটা ঠিক এভাবেই কোশ্চেনে আসবে, বা বলে দিবে যে প্রথম ধাপ তৃতীয় ধাপে কি ঘটে, বা দ্বিতীয় ধাপ চতুর্থ ধাপে কি ঘটে, বা শুধু দ্বিতীয় ধাপে কি ঘটে, এভাবে বলে দেওয়া থাকবে। তারপরে কোশ্চেনটা দেখো যে কার্নো ইঞ্জিনের তৃতীয় ধাপে তাপ বর্জন হয়, অর্থাৎ কাজ সম্পাদিত হয়। তৃতীয় ধাপে তাপ বর্জন হয়, রুদ্ধ ধাপে সংকোচন হয়, সেখানে কি তাপ বর্জন হয়, অর্থাৎ কাজ সম্পাদিত হয়, এটা মনে রাখবা। 3 নম্বর হচ্ছে যে কার্নো চক্রের দ্বিতীয় ধাপে চাপ হ্রাস পায়। দ্বিতীয় ধাপে এটা মানে রুদ্ধ ধাপে প্রসারণ, মানে যখন বড় প্রসারণ মানে কি বড় হওয়া, তাই না? বড় হলে কি চাপটা কম হবে, তাপমাত্রাটাও কম হবে, তখন তাপমাত্রা এইগুলো কার্যকর কম হবে, মানে কি তাপমাত্রা হ্রাস পাবে। ঠিক আছে, আমাদের থিওরি থেকে আজকে এতটুকু রইল। নেক্সটে আরেকটা ক্লাস দেব, সেখানে বাকি দুইটা কনসেপ্ট আছে, সেখানে সম্পূর্ণ আলোচনা করা যাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কিছু কোশ্চেন দেখাই যে বিগত বছর আসছে, মোটামুটি কিছু কটা দেখে কোশ্চেন দেখো। এই যে একটি কার্নো চক্রে সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে 2টি। জিএসটিতে 21 আসছে। কার্নো চক্রটার কয়টা থেকে? 2টা সমষ্ণ, 2টা রুদ্ধতাপীয়, তাহলে 2টা কমা 2টা। ঠিক আছে, 2,2 সমতাপীয় বা সমষ্ণ যেখানে সংকোচন প্রসারণ হয়, রুদ্ধতাপীয় যেখানে সংকোচন প্রসারণ হয়। এখানে আরেকটা এমসিকিউ আছে যে একটি তাপ ইঞ্জিনের দক্ষতা কিসের উপর নির্ভর করে? তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা তাপ উৎপন্ন তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ভর করে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি।
এখানে একটা দেখো, একটি তাপ ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপ গতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? এটা হচ্ছে তৃতীয় সূত্র। এটা আমাদের আগের কোশ্চেন থেকে আসছে। তারপর হচ্ছে একটি কার্নোট চক্রে মোট এন্ট্রপি পরিবর্তন। এন্ট্রপি পরিবর্তন কোনটা? এখানে এন্ট্রপি পরিবর্তন আমরা জানি কি, আর কার্নোট চক্রে এন্ট্রপি পরিবর্তন শূন্য। এটা মনে রাখো, কার্নোট চক্রে এন্ট্রপি পরিবর্তন শূন্য। এন্ট্রপি সূত্র কি? ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। এখানে সেটা নাই ওইখানে সূত্রটা, তাহলে ডি নাম্বার হবে যে কোনোটি নয়। তারপরে হচ্ছে আমাদের যে গৃহীত তাপ Q1 বিপরীত তাপ Q2 হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত? দক্ষতা সূত্র হচ্ছে কি 1 - Q2 / Q1 × 100%। আর যদি শুধু দক্ষতা হচ্ছে, হ্যাঁ, ইঞ্জিন শুধু ইঞ্জিনের দক্ষতা, তাহলে 100% হবে না। যদি কর্মদক্ষতা বলি তাহলে 100% হবে। আর তাছাড়া আমাদের সূত্র কিন্তু এটাই মিলে, ঠিক আছে? এই নাম্বার এটাই আমাদের সূত্রটা মিলে আমাদের ইয়ের সাথে, সূত্রের সাথে। ঠিক আছে, চট্টগ্রাম পুনরায় প্রশ্ন যে একটি যন্ত্রের কর্মদক্ষতা সমান কত? এই কর্মদক্ষতার সূত্রটা চাইছি, উৎপাদিত কাজ মানে যেটা আছে ডব্লিউ, যেটা ডব্লিউটার সূত্র কি Q1/Q2, Q1 - Q2 অথবা T1 - T2 ডিভাইড বাই নিবেশিত কাজ বা প্রথমটা Q1টা। তারপরে এখান থেকে দেখা রাখবে আমাদের যদি কোনো তাপ ইঞ্জিন হতে কোনো তাপ নির্গত না হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে? ইঞ্জিনের দক্ষতা 100% হবে। তাপ ইঞ্জিন থেকে তাপ নির্গত না হলে সম্পূর্ণ শক্তি কাজে পরিণত হয়, সেক্ষেত্রে কর্মদক্ষতা 100% হয়। এটা এখান থেকে পারবা, ঠিক আছে? আরেকটি কার্নো ইঞ্জিন টিএস পরম তাপমাত্রা একটি তাপধারক এবং টিসি পরম তাপমাত্রা একটি ঠান্ডা তাপধারকের মধ্যে, মানে তাপ উৎস এবং তাপ গ্রাহকের ধারক যেখানে গ্রাহকের মধ্যে কাজ করে, এর কার্যক্ষমতা হচ্ছে টিএস - টিসি ডিভাইড বাই টিএস, মানে কৃত কাজ আর হচ্ছে তাপ উৎস তাপমাত্রা যেটা যেটা অলরেডি আমাদের দেখানো হয়েছে এটা, ঠিক আছে? দেখি পরে আমাদের কি আছে। এখানে আরেকটা কোশ্চেন আসছে এখানে যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় যে ভৌত রাশি স্থির থাকে তাকে কি বলে? এন্ট্রপি বলে। এটা মুখস্থ রাখবে, এটা ঠিক গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, বুঝছেন? এখান থেকে মনে রাখবা যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে না, তাই এন্ট্রপি ধ্রুব থাকে, ঠিক আছে? এটা পড়বা। আর এন্ট্রপির ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? যাক, এন্ট্রপি আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো। আমাদের আলোচনা আজকে পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।